প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, বাসায় আছো, সুস্থ আছো। আমাদের করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমরা সংযুক্ত আছো। তো আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যারা বিজ্ঞান বিভাগে আছো, আমি রসায়ন বই থেকে নবম অধ্যায়ের এসিড ক্ষারক সমতা আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে একটু বলি যে আমরা বিগত 2020 মার্চ থেকে করোনা দুর্যোগে অবস্থান করছি। আমরা এখন যে অবস্থা বাংলাদেশের প্রেক্ষিত তথা সারা ওয়ার্ল্ডে, সেটা আরও জোর অবস্থায় আছে এই করোনা ভাইরাসটা। সুতরাং তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসা থেকে বের হবে। যতটুকু পারো বাসা থেকে বের না হয় ভালো। তোমাদের অভিভাবকদেরকেও তোমরা সতর্ক করবে যেন তারা বাইরে বের হলে যেন সাবধানতা অবলম্বন করে। পাশাপাশি তোমরা জানো যে মাদক আমাদের প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্ররা, দেখা যাচ্ছে যে সরকারের দৃষ্টিগোচর হয়েছে বিষয়টা। তারা দীর্ঘদিন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ না থাকাতে তারা বিভিন্নভাবে সমাজে যে কিছু মন্দ লোক বলবো, তাদের সান্নিধ্যে এসে তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সুতরাং তোমাদেরকে বলতে চাই যে তোমরা ওই দিকে সতর্ক থাকবে। তুমি এবং তোমার পরিবারের অন্যান্য যারা তোমার সম্পর্কের ভাই বা অন্যান্য তোমার চারপাশে বা তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে, তাদেরকেও সতর্ক করবে এদিক দিয়ে। কারণ একবার যখন মাদকাসক্ত হয়ে যাবে, তখন তোমার পরিবার, সমাজ তথা রাষ্ট্র সকলেই সেটা ভোগান্তিতে পড়বে। আশা করি তোমরা সেই দিকটাও খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠে আসি। আজকের যে পাঠ, সেটা আমাদের দশম অধ্যায় থেকে এসিড ক্ষারক যে সমতা, সেই বিষয়ে এসিড অংশটুকু আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন বইয়ের পৃষ্ঠা 206 নবম অধ্যায়, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের জাতীয় বইয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফল, বিভিন্ন ধরনের ফল। এখানে যে বিভিন্ন ধরনের ফল আছে, এই ফলের ছবিগুলো। প্রিয় শিক্ষার্থী, আসলে এখানে ফলের ছবি দেওয়ার মানেটা কি, তাই না? কারণ আমাদের পড়ার বিষয় হলো এসিড, তো ফলের বিষয়টা কেন আসছে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, তোমরা ক্লাস 7, 8 তো পড়েছো, 9 কিছুটা আয়ত্ত করেছো। তো বিষয়টা কি, আমরা যে ফলগুলো খাই সাধারণত, সেই ফলগুলো দেখা যাচ্ছে খেলে টক লাগে। যেসব ফল খেলে টক লাগে, সেই ফলগুলোতে আসলে অ্যাসিড বিদ্যমান। কারণ অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হলো সে টক স্বাদযুক্ত। তাই এখানে তোমাকে ওই ফলের ছবিগুলো দেওয়া হয়েছে। তো আমরা কি জানলাম, যে টক জাতীয় যে ফলগুলো বা খাবারগুলো আছে, সেই খাবার বা খাদ্যে অ্যাসিড বিদ্যমান। ওকে, তো বিভিন্ন জাতের যে খাদ্য, বিভিন্ন ধরনের যে ফল, বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। তো আমরা যে ক্লাস 8-এ পড়লাম যে অ্যাসিড, বিভিন্ন নামের অ্যাসিডও আমরা পড়েছি। তো অ্যাসিডের প্রথম একটা বৈশিষ্ট্য কি, অ্যাসিডের প্রথম বৈশিষ্ট্য যে অ্যাসিডে হাইড্রোজেন মৌলটা বিদ্যমান থাকবে। অর্থাৎ যত ধরনের অ্যাসিড আছে, ওই অ্যাসিড যে যৌগটা, সেটা হাইড্রোজেন সহ যৌগটা গঠিত। অর্থাৎ হাইড্রোজেন ব্যতীত কোনো অ্যাসিড যৌগ হয় না। আমরা যত নামের অ্যাসিড বলি না কেন, সকল অ্যাসিডেই হাইড্রোজেন বিদ্যমান। আচ্ছা, ঠিক আছে। তো এই অ্যাসিড যখন তুমি
জল বা পানির সাথে মিশাবা, অর্থাৎ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। এক নম্বর, তুমি যখন অ্যাসিড জলের সাথে মিশাবা বা পানির সাথে মিশাবা, জলীয় দ্রবণ সৃষ্টি করবা, তখন হাইড্রোজেন আয়ন দেবে বা প্রোটন দেবে। দ্বিতীয়, এটা নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে, আমরা সেটা জানি। এবং অ্যাসিড কি করে, ক্ষারের সাথে যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে। ক্ষারের সাথে যুক্ত হয়ে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো এই যে অ্যাসিড বললাম জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, এই হাইড্রোজেন আয়নের পরিমাণ আবার কম বেশ হয়। কখন কম বেশ হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অ্যাসিড দুই ধরনের আছে, একটা হলো তীব্র অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড, অর্থাৎ একটা শক্তিশালী অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড। কোনগুলোকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দিবে, জলীয় দ্রবণে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দিবে, এবং বলতে গেলে কি অ্যাসিডটা সম্পূর্ণ বিয়োজিত হবে পানির সাথে, সম্পূর্ণ বিয়োজিত হয়ে সম্পূর্ণ রূপে হাইড্রোজেন আয়ন দিবে, তখন এটাকে এই সব অ্যাসিডকে বলবো আমরা শক্তিশালী অ্যাসিড। আর যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয় অথবা কম পরিমাণে অ্যাসিডটা বিয়োজিত হয় বা ভাঙে, কারণ অ্যাসিড নিজে না ভাঙলে হাইড্রোজেন আয়ন দিবে না, তাহলে বোঝা গেল দুর্বল অ্যাসিডগুলো আমরা যখন পানি বা জলীয় দ্রবণে মিশ্রিত করি, তখন ওই দুর্বল অ্যাসিড যারা তারা কম পরিমাণে বিশ্লেষিত হয়, অর্থাৎ কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়। যেমন তোমার বইয়ে উল্লেখ আছে, তুমি যদি একটা অ্যাসিড আছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা তুমি যদি 1000 পরিমাণ অণু নিয়েও পানির সাথে মিশ্রিত করো, দেখা গেছে মাত্র 4টি অণু বিশ্লেষিত হয়, অর্থাৎ 4টি হাইড্রোজেন আয়ন। তাহলে সুতরাং এই অ্যাসিডটা হলো দুর্বল অ্যাসিড, কারণ পানিতে বিশ্লেষিত করলে বা পানির সাথে যখন আমরা দ্রবীভূত করব জলীয় দ্রবণের সাথে, সে কম পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়, তাহলে সেটা দুর্বল অ্যাসিড, রাইট? আর কোনগুলো বলছিলাম শক্তিশালী বা অ্যাসিড? সেগুলো যেগুলো হল সবগুলোই অ্যাসিডের অণু জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে সবগুলো অণুই হাইড্রোজেন আয়ন দিবে, সেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। সেগুলো কি? সেগুলো আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো হলো শক্তিশালী অ্যাসিড। এগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে সম্পূর্ণ পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়, রাইট? ওকে, এখন যেমন আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করি, তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেন আয়ন দেয়, আর ক্লোরিন আয়ন আলাদাভাবে বিয়োজিত হয়। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন আমরা যদি সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে সবগুলো অণু হাইড্রোজেন আয়ন দেয়, তখন আমরা একটা তীর চিহ্ন ব্যবহার করব, তখন আমরা বুঝবো যারা সম্পূর্ণ বিয়োজিত হয়ে গেছে। আর তোমাদের বইয়ে আছে যেটা আমরা আগে বলছিলাম ইথানোয়িক অ্যাসিড, এটাকে যদি জলীয় দ্রবণে তুমি বিয়োজিত করো, তাহলে খুব অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন দিবে, খুব অল্প পরিমাণ। তাহলে এটা আমরা দুই দিকে তীর চিহ্ন দিচ্ছি, এটা দ্বারা বোঝাচ্ছি যে সেটা কম পরিমাণে বিয়োজিত হয় এবং এটা হলো দুর্বল অ্যাসিড, রাইট? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের খাদ্যে বা বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড বিদ্যমান, তবে সাধারণত যে আমরা ফলগুলো খাই, এই ফলগুলোতে যে অ্যাসিড বিদ্যমান সেগুলো আমাদের দেহের জন্য আরো উপকারী। কারণ তোমরা বলতে পারো যে অ্যাসিড তো খারাপ জিনিস,
সেটা তো আসলে ধরলে পুড়ে যায়, রাইট? সেই কোন অ্যাসিডগুলো? তোমরা জানো অ্যাসিড হলো দুই ধরনের, একটা জৈব অ্যাসিড আর একটা অজৈব অ্যাসিড। তাহলে যেগুলো জৈব অ্যাসিড সেগুলো সাধারণত আমরা খাদ্যে থাকে, সেগুলো আমরা খাই। অজৈব অ্যাসিডগুলো এগুলো সাধারণত আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো আমরা যে খাদ্যে যে অ্যাসিড, যেমন তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তারপরে চা যে আমরা খাই এগুলোতে টনিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক, লেবুতে থাকে তোমরা জানো সাইট্রিক অ্যাসিড, আমরা তো লেবু খাই, যে টক লাগে, এটাও সাইট্রিক অ্যাসিড, কিন্তু এগুলো মারাত্মক না, এগুলো দুর্বল, এগুলো জৈব অ্যাসিড, এগুলো আমাদের দেহের জন্য উপকারী। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা জানো যে আমাদের যখন কোনো কারণে পুড়ে যায়, কেটে যায়, তখন এগুলো আমাদেরকে শুকাইতে হয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদের ভিটামিন সি জাতীয় মেডিসিন বা ঔষধ দেয়, কিন্তু আমরা যদি সরাসরি ওই ভিটামিন সি জাতীয় যে ফলগুলো আছে, অর্থাৎ টক লাগে, সেই জাতীয় খাদ্য যদি আমরা সরাসরি খাই তাহলে আরো বেশি উপকারী, এগুলো শুকাতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই পাকস্থলীতে, ওই খাবারগুলো পরিপাক হয়ে আমাদের রক্তের সাথে সারা দেহে সেই খাদ্য শক্তিটুকু সঞ্চালিত হয়। কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমাদের ওই পাকস্থলীতে যে থলিটা আছে, ওই থলি থেকে এক ধরনের অ্যাসিড মিশ্রিত হয়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এটা আমাদের দেহের ভিতর থেকে, পাকস্থলীর ভিতর থেকে সৃষ্টি হয়। কিন্তু ওই যে অ্যাসিডটা সৃষ্টি হলো, এই অ্যাসিড কি হয়? খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। কিন্তু অধিক পরিমাণ যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি হবে, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তাহলে কি হবে? ওই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি আমাদের পাকস্থলীটা খালি থাকে, অর্থাৎ আমরা যদি ঠিক সময়ে খাবার না খাই, পাকস্থলী যদি খালি থাকে, তখন ওই অ্যাসিড পাকস্থলীর ত্বকে বা চামড়ায় গিয়ে আঘাত করে, আঘাত করতে করতে এক ধরনের ঘা সৃষ্টি হয়। তখন আমরা এটাকে বলি যে পাকস্থলীতে ঘায়ের সৃষ্টি হয়েছে, আমরা বলি গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি হয়েছে। তো গ্যাস সৃষ্টি হয়ে থেকে গ্যাস্ট্রিক আলসার, আলসার মানে ঘা জাতীয় সৃষ্টি করে। তো সেই দিক থেকে তোমরা সাবধান থাকবে, তোমরা ঠিক টাইমে খাবার খাবে, কারণ তোমার পাকস্থলী যদি খালি থাকে তাহলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাকে আবার দেহের ভিতরে রোগ সৃষ্টি করতে বাধ্য করবে। সুতরাং তোমরা সময় পাকস্থলী খালি রাখবে না। সে যেটা বলছিলাম, যাই হোক, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের পাকস্থলী থেকে সৃষ্টি হয়, আবার ওই পাকস্থলীতে যে খাবার, এই খাবারকে হজম করতে সহায়তা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা বললাম যে অ্যাসিড নিয়ে আমরা নিম্ন শ্রেণীতে পড়েছি, অষ্টম শ্রেণীতে। আমরা একটু কনক্লুশনে আসি। আমাদের যে চ্যাপ্টার অ্যাসিড ক্ষারক সমতা, আমরা এটা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথম যে টপিকটা সেটা ছিল অ্যাসিড, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড গুলো আমরা বিভিন্ন খাদ্যদ্রব্যে থাকে, আমরা এগুলো খাই, আমাদের দেহের জন্য আরো উপকারী। কিন্তু অজৈব অ্যাসিড যেগুলো আছে, যেগুলো শক্তিশালী অ্যাসিড, জলীয় দ্রবণে বেশি পরিমাণে, অর্থাৎ সম্পূর্ণ বিক্রিত হলে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়, আর দুর্বল অ্যাসিড গুলো জলীয় দ্রবণে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়। একটা উদাহরণস্বরূপ বলছিলাম আমরা অ্যাসিটিক অ্যাসিড। এরপরে তোমাদের বইও আছে কার্বনিক অ্যাসিড, যেটা বলছিলাম কার্বনিক অ্যাসিড, এটা কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়। ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটাও কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয়। সুতরাং এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এটি জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়। আমি আবার কথাগুলো রিপিট করলাম, তোমরা এই তোমার বইয়ে একবারে সুন্দরভাবে উদাহরণস্বরূপ দেওয়া আছে। আর অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো বললাম, আমরা উদাহরণ হিসেবে আনলাম যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, বললাম লবণ এবং পানি তৈরি করে, ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন তৈরি করে। তোমার বইয়ে উদাহরণ হিসেবে আছে 209 পৃষ্ঠায়। এবং আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা তৈরি হয় সেই সম্পর্কে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই টপিকটুকু পড়ে রাখবা। আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আসবো। এই অ্যাসিডের ধর্ম গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাসিডের ধর্ম আমরা দুইভাবে আলোচনা করব। একটা হলো তাদের ভৌত ধর্ম, যেটা আমরা কিছুটা আলোচনা করে ফেলেছি। রাসায়নিক ধর্ম, সেটাও কিছু উদাহরণ হিসেবে এখানে আনছি।
আমরা আলাদা আলাদাভাবে সেটা বিক্রিয়ার মাধ্যমে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি অ্যাসিড যেটা বললাম দুই ধরনের, একটা হলো লঘু অ্যাসিড আর একটা হলো তীব্র অ্যাসিড। লঘু অ্যাসিড হলো যেটা অ্যাসিডের পরিমাণ কম থাকবে, পানির পরিমাণ বেশি থাকবে। আর তীব্র অ্যাসিড যেটা থাকবে সেটা হলো অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে, পানির পরিমাণ কম থাকবে। তো ওই ভৌত ধর্ম, লঘু অ্যাসিড, তীব্র অ্যাসিড, তাদের রাসায়নিক ধর্ম, এই টপিকগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আসবো। তোমরা বাসায় এটা একটু পরে নিজেকে আয়ত্ত করে রাখবে যাতে আমার ক্লাসটা বুঝতে সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ থাকি, তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যেতে পারি। পৃথিবীর সবার মঙ্গল হোক এই শুভকামনায় সবাইকে আজকের জন্য বিদায়। ধন্যবাদ সকলকে।